দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির গতি প্রকৃতি, বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি এই অর্থনীতি আসলে এই মুহূর্তে কেমন আছে, মোটা দাগে অর্থনীতির স্বাস্থ্য। এবং আমাদের সঙ্গে বরাবরের মতো এই বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি একাধারে একজন গবেষক, একজন ব্যাংকার, অর্থাৎ যিনি ব্যাংকিং প্রশিক্ষণের সাথে 4 দশকেরও বেশি সময় ধরে আসলে যুক্ত রয়েছেন, বিশ্লেষণ করেন আর্থিক খাত নিয়ে। আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি ডক্টর তৌফিক আহমদ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, সাবেক মহাপরিচালক বিআইবিএম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা আজকে মূলত একটু যদি আলোচনার ফোকাসটার কথা বলি, আমরা ব্যাংক খাতে আস্থা অনাস্থা এরকম একটা শিরোনামে কথা বলতে চাই। আমরা জানি যে ব্যাংক খাতকে আসলে এই সময়ে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং দেশের আর্থিক খাত নাজুক হওয়ার পেছনে একটা বড় কারণ আমরা দেখেছি যে খেলাপি ঋণ এবং ব্যাংক খাত ঘুরে ফিরে আলোচনা এসছে। একটু যদি বলি যে আমরা অনেকগুলো উদ্যোগ আসলে বাংলাদেশ ব্যাংক নিয়েছে, পরিবর্তিত বাংলাদেশ, এখানে নতুন নেতৃত্ব আমরা দেখেছি। আপনাকে প্রথমবারের মতো স্টুডিওতে পেয়েছি, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে। এই মুহূর্তে অর্থনীতির স্বাস্থ্য যদি একটু বলা হয়, বিশেষ করে ব্যাংক খাত, আদৌ কি আসলে উদ্যোগগুলো কতটা কাজে আসছে বলে মনে করেন এবং ঘুরে দাঁড়াচ্ছে কিনা, আসলে ব্যাংক খাতে আস্থা কি তৈরি হচ্ছে মানুষের? না, ব্যাংকিং ব্যবসাটা আসলে আস্থারই ব্যবসা। এটা ফান্ড ব্যাপারটা তো পরে আসে। তো সুতরাং আস্থাটা আসছে কিনা, আস্থাটার উপরে সব কিছু নির্ভর করবে। তবে আর ব্যাংকিং খাত আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের মানে পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা এই ব্যাংকিং খাতের উপর নির্ভরশীল। আমাদের যে অন্যান্য যে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো আছে, যেমন সিকিউরিটি মার্কেট বলেন, ইন্স্যুরেন্স মার্কেট বলেন, বা অন্যান্য যে মার্কেটগুলো, এগুলো অতটা ইম্পর্টেন্স নাই। সেই জন্য বলা হয় যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা ব্যাংক ডিপেন্ডেন্ট। সুতরাং এই ব্যাংক এটা আস্থা অনাস্থা আপনি যাই বলেন, এটা ফিরিয়ে আনতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো সুতরাং এইখানে আমরা কতটুকু সাকসেসফুল, কতটুকু আমরা ফেল করেছি, সেগুলো আলোচনা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আলটিমেটলি উই শ্যাল বি সাকসেসফুল, উই মাস্ট বি সাকসেসফুল, আদারওয়াইজ আপনি অর্থনীতি চলবে না তো। কারণ আমাদের তো এই অর্থনীতি ব্যাংক নির্ভরশীল অর্থনীতি। সুতরাং এখানে আমাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। তবে আপনি ঠিক, কারণ আপনার কথা থেকে বোঝা যায় যে কিছু অনাস্থার তো সৃষ্টি হয়েছে। এই যে আমাদের মানে এত হাই এনপিএল ছিল, আমাদের লিকুইডিটি প্রবলেম ছিল, তা আবার কিছু কিছু ব্যাংকের সংখ্যা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছিল, মার্জারের প্রশ্ন আসছে। এই সব কিছু মিলে তো ডেফিনেটলি আস্থার অনেক সমস্যা হয়ে যাবে। ওইটা গভর্নর মহোদয় অবশ্য প্রথম দিন ক্ষমতা নিয়ে উনি এটা বলে ফেলছেন, পরে থেকে কিন্তু উনি নিজে কারেকশন করে ফেলছে। এখন কিন্তু সব আমার এটা নিয়ে একটা প্রশ্ন আছে স্যার, এখনো যে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে, তারা ঘুরে দাঁড়াবে বলা হচ্ছে, কিন্তু গ্রাহক তো ওই দুর্বল ব্যাংকের টাকা শেষ পর্যন্ত তুলে নিয়ে তারা সবল ব্যাংকে চলে যাচ্ছেন। তাহলে আমি সবল ব্যাংকে দুর্বল ব্যাংকে শক্তিশালী করতে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি কি ওই দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী হচ্ছে না? দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করতে চাচ্ছেন মানে যে এই যে প্রথম যেটা বলা হচ্ছে দুর্বল ব্যাংক সাময়িকভাবে লিকুইডিটি সাপোর্ট। দুর্বল ব্যাংক মানে ডেফিনেটলি ওদের ক্যাপিটাল শর্টফল, ওদের লিকুইডিটি শর্টফল। এখন জনগণ তো এই কথা শুনে ভয় পেয়ে গেছে, তারা সেখান থেকে টাকাগুলো উইথড্র করে সবল ব্যাংকে নিয়ে যাচ্ছে। এবং যেহেতু সবল ব্যাংকে নিয়ে যাচ্ছে, সুতরাং সেই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলছিল যে তোমাদেরকে আমি সাপোর্ট দিব না, সো ইউ উইল বরো ফ্রম দ্য অ্যানাদার ব্যাংক। মানে ইন্টার ব্যাংক মার্কেটকে উনি অ্যাক্টিভেট করে ওইখান থেকে বড় করতে বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে বড় করে, তারপর তারা যাতে নিজেদের মতো করে আবার কম্পিটিশনে ফিরে আসে। আস্তে আস্তে এতে করে মানুষের আপনার আগ্রহ যখন চলে আসবে, তখন আস্তে আস্তে ব্যাংকগুলো দাঁড়িয়ে যাবে। কিন্তু সেটা যখন হচ্ছে না, মানে আসলে সবল ব্যাংকগুলো যখন নাকি টাকা পয়সা দুর্বল ব্যাংকে দিতে ভয় পাচ্ছে, তখন উনি আবার আরেকটা মানে টুলস নিয়ে আসলেন। সেটা কি, যে ঠিক আছে সবল ব্যাংকগুলোকে আমি গ্যারান্টি দেবো, তোমরা যেহেতু মনে করো যে দুর্বল ব্যাংকগুলো তোমাদের টাকা ফেরত দিতে পারবে না, তাহলে যাও, ঠিক আছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আলটিমেটলি যদি ওই ব্যাংকগুলো ফেল করে আমি তোমাদেরকে টাকা পয়সা ফেরত দেবো। তাতেও দেখা যায় কাজ হচ্ছে না। সেই জন্য উনি আলটিমেটলি লাস্টলি উনি তাদেরকে ওই আপনার বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে লেন্ডিং করছে। কারণ এইটার অ্যাগেনস্ট উনি সবসময়, আসলে উনি সারা জীবন যে ধরনের চাকরি বাকরি করে আসছেন, যে ধরনের গবেষণা করে আসছেন, যে ধরনের আপনার অ্যাডভাইস করে আসছেন বিভিন্ন দেশকে, উনি তো জানেন IMF-এ কাজ করতে, ওদের অ্যাডভাইজিং আপনার প্যানেলের মধ্যে এই সমস্ত অ্যাডভাইস নাই। এগুলো আসলে, আর এইগুলোর মাধ্যমে ব্যাংকগুলো দাঁড়ায় না। যেমন বাংলাদেশে এখনও ব্যাংকগুলো দাঁড়াচ্ছে না কেন? মূল কারণ হচ্ছে আমরা ব্যাংকাররা যখন মানে খারাপ কাজ টাজ করি, বাংলাদেশ ব্যাংকের কাছে যে দাঁড়াতাম, যে দেখো আমার অবস্থা খারাপ, আমার বাঁচাও।
বাংলাদেশ ব্যাংকও তখন ভয় পেয়ে যেত। বাংলাদেশ ব্যাংক মানে তারই একটা ব্যাংক যদি পড়ে যায়, সবগুলো ব্যাংক পড়ে যাবে, তাড়াতাড়ি তাকে সাপোর্ট দাও। তো ওরাও আমাদের দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট পেতে পেতে এরকম একটা অভ্যাস, এরকম একটা পর্যায়ে চলে গেছে, যে কোনো প্রবলেম হলে ওরা দৌড়ে বাংলাদেশ ব্যাংক কাছে চলে যায়। তো এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় উনি সম্ভবত এই পলিসি থেকে একদম দূরে সরে আসছে। যেমন ধরেন ডলার ক্রাইসিস এখন কিছুটা হলেও তো উনি কন্ট্রোল করতে পেরেছে, এবং এক্স্যাক্টলি একই পলিসি উনি বলেছেন আমি দিব না, I am not going to sell dollar from my reserve. So you will borrow from another bank. যাদের কাছে সারপ্লাস ডলার তাদের কাছে বড় করে তোমার প্রবলেম তুমি, এবং আমাদের লিকুইডিটি কেস উনি এইভাবেই সলভ করতে চেয়েছিলেন, কিন্তু কাজ হচ্ছে না বলে উনি আবার ওই টাকা আবার তাদেরকে দিলেন। আমরা এই যে 22,000 কোটি টাকা তারল্য 22,500 কোটি টাকা, পরেও মনে করেন কিনা যে এটা কি আসলে স্বাভাবিক করবে, নাকি এদেরকে আরো সাপোর্ট দিয়ে যাওয়া উচিত হবে? এখানে একটা প্রশ্ন আছে, কারণ এরপর এটা আসলে যদি এরপরেও যদি স্বাভাবিক না হয়, তাহলে আমরা বলবো যে বাংলাদেশে একটা ব্যাংক রান সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, যে যতই আপনি লিকুইডিটি ঢালেন না কেন লোকজনদেরকে আর ফেরানো যাচ্ছে না, কারণ লোকজন মানে এই লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে কেন, যাতে সাধারণ মানুষ বুঝে যে না আলটিমেটলি আমরা ব্যাংকগুলোকে থেকে টাকা ফেরত পাবো। তো তারপরে যদি কাজে না হয় তাহলে বোঝা যাবে যে আমরা একটা ব্যাংক রান ফেস করছি, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক উইল হ্যাভ টু টেক সাম ভেরি হার্ড ডিসিশন, দে উইল হ্যাভ টু ক্লোজ ডাউন সাম অফ দ্য ব্যাংক। তা আমার মনে হয় না বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে ওই জায়গায় যাবে। আমার যেটা মনে হয় বাংলাদেশ ব্যাংক আলটিমেটলি এই জায়গাটা আসবে তো বেশ কিছুদিন পরে, এখনই না। স্যার উচিত আসলে কোনটা? আপনি এই মুহূর্তে না, এই মুহূর্তে দেশের এই অবস্থায় এমনি আমরা একটা হজবরল সিচুয়েশনে আছি, আমরা এখনো স্টেবল সিচুয়েশন আসতে পারিনি। এই মুহূর্তে কোনো ব্যাংক ট্যাঙ্ক বন্ধ করার পক্ষে আমি না। যদিও স্যার দেউলিয়ার পক্ষেও আপনি বলছেন না, কারণ দেউলিয়া তো হচ্ছে ব্যাংকগুলো নিজেদের কারণে, তাদের গভর্নেন্স, ল্যাক অফ গভর্নেন্স, তাদের আপনার মিস গভর্নেন্সের জন্য, তাদের এনপিএল এর জন্য দেউলিয়া তো মানে হ্যাঁ অবশ্য বিভিন্ন জায়গায় বাংলাদেশ ব্যাংক যদি প্রথম থেকে ঠিক মতো মনিটর করতে তাহলে অতটা হয়তো হতো না। যাই হোক, এটা তাদের প্রবলেমের জন্য হচ্ছে। তো সুতরাং দেউলিয়া হচ্ছে ওদের প্রবলেমের জন্য, সুতরাং এইখান থেকে মানে তাদেরকে এখন বন্ধ করে দেয়া সেই পরিবেশ, সেটা আমার মনে হয় এই মুহূর্তে ক্রিয়েট করা, তবে কিছু তো বন্ধ করতে হবে। নাম্বার অফ ব্যাংকস অনেক বেশি হয়ে যাবে। আপনি মনে করেন কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়া উচিত? বন্ধ হয়ে যাবে এবং এটা হওয়া উচিত। এটা কি স্যার উদ্যোগ নিয়ে করে ফেলা উচিত এরকম? এটা উদ্যোগ নিয়ে না, এটা ন্যাচারাল প্রসেসে করতে দিলেই ভালো। এখন ধরেন না একটা সময় গিয়েই আসলে ওগুলো বন্ধ হয়ে যাবে, কারণ যখন নাকি ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়, এই প্রথম যখন এই 9টা ব্যাংকের একসাথে লাইসেন্স দিল, তখন আমরা বলছিলাম, আমরা তো এগুলো অ্যাগেনস্টে ছিলাম, আমরা বলছিলাম এটা দেওয়া উচিত না, যে ঠিক আছে। পরে তো মহিষ সাহেব নিজেই বললেন যে ব্যাংকের লাইসেন্স দেয় এটা তো হচ্ছে পলিটিক্যাল ডিসিশন, এটা তোমার ব্যাংকিং ডিসিশন না। আচ্ছা ঠিক আছে স্যার দেন। তো আপনি, কিন্তু আমরা তখন যেটা বলছিলাম যে একটা এক্সিট পলিসি। কিন্তু এটা কি সত্যি পলিটিক্যাল ডিসিশন হওয়া উচিত? না, নিশ্চয়ই না, কখনই না। এটা হওয়া উচিত এটা হওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়ই। এখন অনেকে যে বাংলাদেশ ব্যাংকে, বা আমি নিজেও অনেক সময় বাংলাদেশ ব্যাংকে বকাবকি করি, এটা আসলে তো মানে এটা ওদের ডিসিশন ছিল না। আমার স্পষ্ট মনে আছে, আমি ওই ধরনের কিছু ডকুমেন্ট আমি রেখে দিচ্ছি নিজের কাছে, যে 9টা ব্যাংক যখন নাকি দেয়া হয়, তখন বাংলাদেশ ব্যাংক তিনটা চিঠি পাঠিয়েছিল গভর্নমেন্টের কাছে। থার্ডবার রিফিউজ করার পরে যখন ফেল করলো, তখন বাংলাদেশ ব্যাংক বললো না এবার ছেড়ে দাও। আর কারণ বিং এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আপনি কতবার গভর্নমেন্ট রাজনৈতিকভাবে এতটা হস্তক্ষেপ করা হয়েছিল। এই তখনই মহিষ সাহেব বলছিল যে থার্ড টাইম যখন রিভিউজ করে, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তো মহিষ সাহেব বলছে যে না, এটা বাংলাদেশ ব্যাংকের ডিসিশন কেন হবে, এটা আমাদের পলিটিক্যাল ডিসিশন। স্যার ডক্টর সেলিম রায়হান সেদিন এক অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছিল, বলছিলেন যে আসলে গত 15 বছর তো একরকম অপশাসন হয়েছেই, এর বাইরেও উনি বলছিলেন যে এর পেছনের ইতিহাসটাও 90-এর দশকেও এরকম এনপিএল এর বিষয় নিয়ে তিনি টানছিলেন। অর্থাৎ এই মাঠে উনি একটা শব্দ উল্লেখ করেছেন, খেলোয়াড় অনেক, যে পুরনো কিছু খেলোয়াড় যারা সবসময় এটা নিয়ে খেলা করেছেন, তো এই ধরনের খেলোয়াড়রা রয়ে গেছেন, তাদেরকে আসলে চিহ্নিত করার বিষয়টা তিনি বলছিলেন। স্যার আপনি মনে করেন কিনা যে এটি কি আসলে আমাদের এই ব্যাংক খাত রুগ্ন হওয়ার পেছনে এটি কি শুধু গত 15 বছর, নাকি আসলে আমাদের একটা হিস্ট্রিক্যালি এটা আসলে হয়ে আসছে? কারণ দেখেন, এই যে সেলিম রায়হান সাহেব যেটাকে বলছে, আমি জানি না উনি কি ইঙ্গিত করেছে, যাক, তবে আমার কাছে যেটা মনে হয়, সম্পূর্ণ সব খেলাবিদের আমি এক জায়গায় আনতে চাই না। খেলাবিদের মধ্যে 2টা গ্রুপ, একটা হচ্ছে উইলফুল ডিফল্ট, একটা আনউইলফুল ডিফল্টার। তো এই যে 2টা গ্রুপ, যারা নাকি উইলফুল ডিফল্টার, তারা তো বহু বছর আগে থেকে খেলতেছে এবং তারা ঋণগুলো নিচ্ছেই না দেওয়ার জন্য। তো তাদেরকে হ্যান্ডেল করা তো খুবই টাফ। কিন্তু যারা নাকি আনউইলফুল ডিফল্টার, তাদেরকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, তাদেরকে ওভারকাম করানোর জন্য আমাদের হান্ড্রেডস অফ টুলস আছে, বুঝছেন?
কিন্তু যারা নাকি উইলফুল ডিফল্টার তাদেরকে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে? আমি তো সব জায়গায় যখন আলোচনা যাই, যখন বলে যে ভাই ডিফল্ট এক কথা, ডিফল্কেশন এক কথা, ওরা তো ডিফল্কেটার, ওনাকে আমি হ্যান্ডেল করবো কীভাবে? উনি তো ইচ্ছা করে মানে মানে দিচ্ছে না, উনি জানে আমি এটা দিব না, এবং যারা দিয়েছে তারাও জানে উনি ফেরত দিবে না, তো ওদেরকে আপনি হ্যান্ডেল করবেন কীভাবে? সুতরাং এই প্রবলেমটা শুধু গত 15 বছর যাবৎ মানে গত কয়েক বছর যাবৎ হচ্ছে তা না। এই যে নতুন নতুন যে ব্যাংকগুলো লাইসেন্স দেওয়া হচ্ছে না, তাদের মধ্যে এদের সংখ্যাই বেশি। তারা মানে ব্যাংকের লাইসেন্সগুলো নিয়েছেই এই কাজ করার জন্য। স্যার 2017 সাল থেকে আমরা দেখেছি যে এস আলমের যে আসার পর থেকে বিশেষ করে যে একটা লুটপাটের বিষয়টা আলোচনা এসছে, তার মানে স্যার এই 15 বছরে হয়তো এটি অনেক বেশি আলোচনা এসছে, কেননা এই 15 বছর আসলে ব্যাংক খাত বিশেষ করে 2017 পরবর্তী সময়ে স্যার আপনি মনে করেন কিনা যে অনেক বেশি এস আলমের মতো প্রতিষ্ঠানগুলো এসে আসলে ব্যাংকগুলোকে এক ধরনের এটা তো 2017 তো হয় না, আরো পরে যে হয়েছে, তাই না? হ্যাঁ। তো যাই হোক, মানে ওই সময় থেকে আসলে এটা একটু আরো বেশি আপনার কি বলে এটা প্রকাশ পায়। এবং আপনাদের নিশ্চয় মনে থাকবে যে 2015 সালে যখন এই বড় বড় ঋণগুলো যখন রিস্ট্রাকচারিং করা হয়, তাই না, বড় বড় ঋণগুলো যখন রিস্ট্রাকচারিং করা হয়, তখনই কিন্তু কথা ছিল যে আর কোনো অবস্থাতেই কোনো দিন এই বড় ঋণ গ্রহীতারা আর কোনো ধরনের ফেসিলিটি পাবে না। এবং দিস ইজ দ্য লাস্ট টাইম। বাংলাদেশ ব্যাংক তো করবেই না, ফেরত দিচ্ছিল, তারপরে ডেফিনেশন নিয়ে কিছুদিন গন্ডগোল করলে, ইচ্ছা করে একটু ডিলে করা, তারপরে যাই ঠিক আছে 500 কোটি টাকার উপরে যাদের ঋণ আছে তাদেরকে আমরা রিস্ট্রাকচার করে দিচ্ছি, বাট উইথ দ্য কন্ডিশন দ্যাট এরা জীবনও আমাদের কাছে আসবে না। তারপরে ওরা নিজেরা সার্ভাইভ করতে পারলে পারবে, না পারলে দে মাস্ট কুইট। তো এটা তো মানে আপনার 2015 সালের পরে, তারপরে এই 17 না, ইনফ্যাক্ট আমাদের কোভিডের পরে তো ওই যে যখন নাকি ব্যাঙ্কগুলো যখন এই আপনার এই যে ইয়ার আন্ডার যখন নিয়ে হলো, তখন এইগুলো একেবারে বেপরোয়াভাবে শুরু হয়ে গেছে, তাই না? তখন শুধুমাত্র ওই আপনার কি বলে এস আলমের কবজায় আসছে যে ব্যাঙ্কগুলো, সেই ব্যাঙ্কগুলো থেকে করেছে তা না, অন্যান্য ব্যাঙ্কগুলো একই কায়দায়। আমি দেখতাম এই সবগুলো ব্যাংকের ম্যানেজমেন্টরা ওই সব ছেলে মেয়েদের নিয়ে বসতো বিজনেস মিটিংয়ে। কী হয় বিজনেস মিটিংয়ে? বলে স্যার আমাদের ডিপোজিট টার্গেট দিয়ে দেয়, আর যার ডিপোজিট টার্গেট ভালো তাকে ওরা আপনার কি বলে প্রমোশন দেয়, যার ডিপোজিট টার্গেট হয় না তাকে। আমি বলে তোমাদের প্রমোশনের ডিপোজিট টার্গেটের উপরে? বলে হ্যাঁ স্যার, এখন তার অন্য কিছু নাই, সব একদম একটা ব্যাংকের ইভেন ইন্টারনাল কন্ট্রোলের ছেলে মেয়েদের, মার্কেটিংয়ের ছেলে মেয়েদের, মানে সব জায়গার ছেলে মেয়েদেরকে ডিপোজিট টার্গেট দেবো। ওদেরকে বলতো তোমরা ডিপোজিট নিয়ে আসবা, আমরা পরে দেখবো এটাকে কি করা যায়। এইগুলো ডিপোজিট দিয়ে পারফরম্যান্স মূল্যায়ন করা, হ্যাঁ ডিপোজিট না টার্গেট দিয়ে। আপনি যে টার্গেট ফুলফিল করতে পারেন ইউ আর এ গুড অফিসার, টার্গেট ফুলফিল করতে না পারলে ইউ আর নট এন কোয়ালিফাইড অফিসার। স্যার মোটা দাগে যদি একটু বলা হয় যে স্যার ব্যাংক খাত এই যে আজকের রুগ্ন পরিস্থিতিতে এসছে, যেখানে যে আস্থা অনাস্থার কথা আসলে আমরা বলছি, এটি হওয়ার পেছনে স্যার আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক কারণটাই অন্যতম প্রধান কারণ ছিল আমাদের? অন্যতম, এগুলো ডাইসেক্ট করলে বোঝা যাবে যে আসলে মানে এই যে আপনার এই যে কী বলে 17 সালের পরে বা 19-এর পরে বেসিক্যালি এই যে নতুন নতুন ব্যাংকগুলো আসলো, তারা যেভাবে আপনার খেলাপি ঋণ তৈরি করলো, তাই না, এরা কি সবাই কি রাজনৈতিক ব্যক্তিত্ব? আমার তো মনে হয় না। ওরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়তো বা তারা ব্যাংকের লাইসেন্স পেয়েছে, তাই না? সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব বললে তো আমার মনে হয় না, তাই না? রাজনৈতিক ব্যক্তিত্ব মানে আমি বলছি এটা এইরকম ব্যাংক খাত রুগ্ন হওয়ার পেছনে কারণগুলো কি মনে হয়? হ্যাঁ সেটাই বলতেছি যে কারণ আমি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের দোষ, ইভেন আমাদের ব্যবসায়ী সংসদ ছিল অনেক, পুরো হ্যাঁ ওরাই তো ছিল সবকিছু। আপনি যদি ওভারঅল বলতেছেন গভর্নেন্স, মিস গভর্নেন্স, একদম টোটাল ফেলিউর অফ দ্য গভর্নেন্স। কোনো ধরনের গভর্নেন্স ছিল না, আইন আমাদের ছিল, আইন ছিল না, কোনো আইন ছিল, প্র্যাকটিস ছিল না। সেন্ট্রাল ব্যাংক নামে একটা ছিল, এটার কোনো কাজে কোনো ধরনের সেন্ট্রাল ব্যাংকিং ছিল না। সব কিছু তো ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করতো, সব কিছু জব্বার টাওয়ার থেকে বলে দিত। তখন জব্বার টাওয়ার থেকে বলে দিত বাংলাদেশ ব্যাংকের সিআরআর কত হবে। কারণ আমার লাস্ট তখন এই এখনকার গভর্নর মহোদয় ছিলেন, যখন নাকি 9-6টা হয়, তখন তো ফজলে কবির সাহেব তখন গভর্নর সাহেব, তখন এই আমাদের আজকের গভর্নর মহোদয় সেই মিটিংয়ে ছিলেন, আমি ছিলাম সেই মিটিংয়ে। সো এই 9-6 যে মানে ব্যবসায়ীরা যে চাপ দিয়ে করে নিল, সেখানে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে আপনাদের কথা বলার সুযোগ ছিল কিনা? ওই তো আমাদের হোক বা অন্যান্য ইকোনমিস্টদের সবাই বলেছে সেখানে কথা, কিন্তু আপনারা কি 9-6 এর বিষয়ে একদম সবাই অপোজ করেছে, সবাই অপোজ করেছে ওখানে। এবং বর্তমান যে গভর্নমেন্ট রাজনৈতিক কারণে সেটা হয়েছিল।
হ্যাঁ এবং বাস্তবায়ন করতে না হয়েছিল। আর ব্যবসায়ীরা তো সবাইকে চাপের মুখে। রাজনীতি করেন নাকি, সবাই তো মানে কোন একটা রাজনৈতিক দলকে করে না, বিভিন্ন রাজনৈতিক দলেরই তো আছে সব ব্যবসায়ী, তাই না? কিন্তু গভর্নর কি চাইলে ব্যবসায়ীদেরকে সেটা মানে তার কি উপায় ছিল না যে নয় না, ছয়- গভর্নর মধ্যে তখন তো তাদেরকে সাপোর্ট করেছে যে না আসলে আমরা ৯-৬ করলে আমাদের কি বলে বড়োয়ারদের কস্ট অফ ফান্ড কম হবে, সুতরাং তার প্রফিট হবে বেশি, ইনভেস্টমেন্ট বেশি হবে, এমপ্লয়মেন্ট বেশি হবে, এই সেই আদৌ কি স্যার আমরা তার কোন রকম সুফল পেয়েছি মনে না করেন? না কোথা থেকে, বরঞ্চ ওই লুটপাটটা হয়েছে বেশি। কারণ ব্যবসায়ীরা তখন বিভিন্নভাবে টাকা পয়সাগুলো বের করে দিয়ে, ওদের তো তখন স্প্রেড তো অনেক বড়, তাই না? স্প্রেড অনেক বড়, ইনভেস্টমেন্ট তো করেনি, বরঞ্চ সেই টাকাগুলোকে আবার আপনি ডলারে কনভার্ট করে বাংলাদেশ থেকে সেগুলোকে বাইরে পাঠিয়ে দেয়। বরঞ্চ ওই ৯-৬ করার ফলে আমাদের আরেকটা নতুন ক্রাইসিসের জন্ম দিচ্ছে এনপিএল এর পাশাপাশি, সেটা হচ্ছে ডলার ক্রাইসিস, তাই না? সেটা হচ্ছে ডলার ক্রাইসিস। এবং এর সাথে দেখেন মানে গভর্নমেন্টের পলিসি মেকারও যে কত জড়িত, কারণ আমার স্পষ্ট মনে আছে তখন আপনার আপনি অর্থমন্ত্রী হয়ে আসলেন ওই যে লোটাস কামাল সাহেব এসে প্রথম সাংবাদিক সম্মেলনে বলল এই সব ডিফল্টারদেরকে বা এই সমস্ত খেলাপিদের আমার একটা এক্সিট দিতে হবে। যেখানে খেলাপিরা কয়েকদিন আগে কমিটমেন্ট করলো ওরা আর জীবনে কোনো এক্সিট চাবে না, মন্ত্রী নিজে এসে ঘোষণা মন্ত্রী দিয়ে নিজে দিলেন। বলতেছে জি, আমাকে দিতে আমার হবে। মনে আছে। তো এইগুলো যদি বলে মন্ত্রীরা নিজেরাই, তাহলে তো ডেফিনেটলি ওরা তো জি। আপনার সুবিধা একটা নিবেই। জি, এবং সেটার কারণে আজকে আসলে আমাদের ব্যাংক খাতের আমাদের এই পরিস্থিতি। স্যার আমরা ব্যাংক খাতের আস্থা অনাস্থা নিয়ে আরো কথা বলবো, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, ঠিক আছে। একটা বিরতি থেকে ফিরে আসি। Sure. দর্শক, আমাদের সঙ্গে অর্থনীতি ভবনে আজকে রয়েছেন ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক, আর্থিক খাতের একজন বিশ্লেষক। আমরা কেমন আছে ব্যাংক খাতের সার্বিকভাবে দুর্বল এবং সবল দিকগুলো চিহ্নিত করতে চাই আজকের এই আলোচনায়। একটা বিরতি থেকে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ব্যাংক খাতে আস্থা অনাস্থা নিয়ে এবং সার্বিক অর্থনীতি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, রয়েছেন সাবেক মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, BIBM। আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর তৌফিক আপনাকে। আমরা বিরতির আগে ব্যাংক খাতের অনেকগুলো বিষয় নিয়ে আপনি বলছিলেন, বিশেষ করে কেন আসলে আজকে রুগ্ন দশা। একটু যদি শ্বেতপত্র কমিটির যে আমরা প্রতিবেদনটা নিয়ে যদি একটু খসড়া প্রতিবেদন যেটি প্রকাশ হলো সেটির নিয়ে একটু যদি আপনার মূল্যায়ন জানতে চাই, কারণ আমরা দেখেছি যে পত্রপত্রিকার রিপোর্ট, কেউ বলছেন যে এটি আসলে পত্রপত্রিকায় যেসব রিপোর্ট হয়েছে সেটি আসলে ঘুরে ফিরে এসছে। আমার প্রশ্নের জায়গা যে এই যে আমরা শ্বেতপত্র কমিটি যে রিপোর্টটি দিলেন, সেখানে আসলে 4টি খাতের মধ্যে সব থেকে আলোচিত খাত সবচেয়ে বেশি ব্যাংক খাত, আলোচিত সব ব্যাংক থেকে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, সেটি এসছে। সেই আলোকে আজকে আমরা জানতে পারলাম, তারা হয়তো আবারও আনুষ্ঠানিকভাবে সেটি জানালেন, কিন্তু এখন সেটা থেকে আমাদের রেমিডি কি, প্রতিকার কি বা প্রতিষেধক কি, আমরা কি করব, কাদেরকে শাস্তির আওতায় আনবো? সেখানে যেহেতু নাম নেই কোনো, সেই সময়ের গভর্নর যারা ছিলেন তারা কি অ্যাকাউন্টেবল হবেন কিনা, সেই প্রশ্নটা স্যার আপনার কাছে। না আসলে ভাই আপনার কি বলে আমাদের এক বন্ধু বলতেছিলেন যে আপনারা সবাই খালি চোরের পেছনে দৌড়ান, পুলিশের পিছনে দৌড়ান। চোর ছাড়াও তো আরও অনেকে ছিল, পুলিশও তো ছিল, তো পুলিশ কী করতেছে, তাদেরকেও ধরেন। তো যাই হোক, মানে আসলে এগুলো আইডেন্টিফাই আপনি করতে পারেন, কিন্তু এখনই কিন্তু আমার মনে হয় এখনই ওই চোর ধরা এবং তাকে শাস্তি দেওয়ার থেকে বরঞ্চ এটা সিস্টেমটাকে স্টেবিলাইজ করার পিছনে আমাদের সময় দেওয়া উচিত বেশি। এই যে এখন এই যে বোর্ডগুলো রিস্ট্রাকচারিং হচ্ছে, এই যে আপনার বিভিন্ন ধরনের পলিসি আপনি রিস্ট্রাকচারিং করছেন, এইগুলোতে আমাদের এখন সময় দেওয়া উচিত বেশি। এবং ওইগুলো তো আপনার হয়েছে, আপনি নিজেই দেখেন এই যে এই পট পরিবর্তনের পর প্রত্যেকটা ব্যাংকে অর্থাৎ নতুন করে যেন চুরি না হয়, লুফলসগুলোকে আমরা এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন নতুন করে কিন্তু কোনো এনপিএল হচ্ছে না। এই যে ধরনের আরেকটা উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল ব্যাংক, ওই দিনই পেপারে আসছে যে এখন থেকে লোন ক্লাসিফিকেশনগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী হবে। আমাদের দেশে তো সেটাও ছিল না। এই যে প্রত্যেকটা লোন একটা লোন রিস্ট্রাকচারিং করার আগে বা আপনার রিশিডিউলিং করার আগে তার একটা আপনার ডাউন পেমেন্ট করতে, এইটাকে শিথিল করতে 1% নিয়ে আসছিল এরা, এতটা খারাপ। সুতরাং আমার মতে এগুলো আপনি তো ওইগুলো ছাড় দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই, ওগুলো ছাড় আপনাকে দিতে পারবেন না। ওগুলো ছাড় দিলে মানে ভবিষ্যতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। তবে আমার মতে এই মুহূর্তে বেশি জোর দেওয়া উচিত সিস্টেমটাকে স্টেবিলাইজ করা, আমাদের মানে ভালো প্র্যাকটিসে আগে ফিরে যাওয়া। তারপরে আপনি নাম্বার অফ ব্যাংকসের কথা আসতে পারেন, আপনি ওই যে কি বলে মার্জারের কথা আসতে পারেন, এবং তখন একটা করে কেস ধরে
এখন এবার যে শ্বেতপত্র দিয়ে তো আপনি শাস্তি দিতে পারবেন না। শ্বেতপত্র তো আপনার টোটাল অবস্থাটা বলেছে, কিন্তু শাস্তি দিতে গেলে কাউকে যদি আপনি দায়ী করতে চান, ওই প্রত্যেকটা কেস ধরে অ্যানালাইসিস করে তারপর আপনাকে শ্বেতপত্র দিয়ে শাস্তি দেওয়া যাবে না। শ্বেতপত্র আপনাকে অবস্থাটা তুলে ধরলো যে কি অবস্থা আপনার। সুতরাং এইরকম অবস্থা যারা সৃষ্টি করার পিছনে যারা দায়ী, তাদেরকে আপনি অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু এইরকম অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনার ইমিডিয়েট যে কাজগুলো করতে হবে সেগুলো এখন হচ্ছে। যেমন যা আপনার বোর্ডগুলো আপনার ভেঙে দিল, তারপরে আপনার এই যে এই ব্যাঙ্কগুলোকে তাদের প্রবলেম সলভ করার জন্য ইন্টার ব্যাংকের উপর ডিপেন্ড করতে হবে, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে আর টাকা পয়সা দিবে না। তারপরে আপনার এই যে মানে প্রত্যেকটা ব্যাংকে যেন গুড প্র্যাকটিসগুলো শুরু হয়, এই যে লোন ক্লাসিফিকেশনের আপনার ক্যালকুলেশনগুলো যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী হয়, এইগুলো এখন শুরু হচ্ছে, এগুলো এখন হচ্ছে। স্যার, একটু এই সময়ের একটা আলোচিত বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে ইনফ্লেশন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, কেননা আমরা জানি যে এটি সরাসরি আসলে সাধারণ মানুষকে অনেক বেশি কষাঘাত করে, এফেক্ট করে। আমরা দেখছি যে গত মাসের যে মূল্যস্ফীতি রিপোর্টটি আসলো সেটি কিন্তু আরও এক ধাপ বেড়েছে, অর্থাৎ বাড়ছে। এই যে উচ্চ মূল্যস্ফীতির চাপ, সেটিকে কোনোভাবে কন্ট্রোল করা আসলে যাচ্ছে না। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক অনেক রকম পলিসি নিচ্ছে, সেটা কন্ট্রাকশন মনিটরি পলিসি, কিন্তু এখানে আর কি আসলে মনে করেন যে না, এখানে আমি তো এটা সবসময় বলি যে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য শুধু মনিটারি পলিসি দিয়ে বাংলাদেশে কাজ হবে না। এটা ডেভেলপ কান্ট্রিতে হতে পারে, এটা অন্যান্য দেশে হয়তো, কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু মনিটারি পলিসি দিয়ে করতে পারবেন না। দেখেন, এই যে গতকালকে যে ডক্টর জাহিদের একটা লেখা ছিল, আমি দেখলাম, ডক্টর জাহিদ হোসেন, হ্যাঁ, ডক্টর জাহিদ হোসেনের একটা লেখা ছিল, যেমন এই যে মনিটারি পলিসি কিন্তু বেসিক্যালি আপনার এই কি বলে নন ফুড ইনফ্লেশনকে এফেক্ট করতে পারে। এবং দেখেন, নন ফুড ইনফ্লেশন কিন্তু কমেছে, আসলে ইনফ্লেশনটাই বেড়েছে, যেটা আসলে আপনার আমাদের ফুড ইনফ্লেশনটা আপনার বেড়ে গেছে। আর বাংলাদেশের থিওরিটাই কিন্তু সেরকম। আমাদের দেশে কিন্তু সব জিনিসের দাম বাড়ে চালের দামের উপরে, চালের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, চালের দাম ঠিক থাকলে দেখবেন কোনো জিনিসের দাম বাড়ে না, রিক্সাওয়ালা ভাড়া বাড়ায় না, কেউ কিছু করে না। ওকে, তো সুতরাং আমাদের দেশে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুড ইনফ্লেশন। তো ফুড ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে হাত দিতে হবে। এইখানে গভর্নমেন্টকে মানে আপনি যদি ওই আপনার পপুলারিটি ধরে রাখার জন্য চিন্তা করেন তাহলে হবে না, এখানে আপনাকে একটু হার্শ হতে হবে। না, এখানে তো পপুলারিটি প্রয়োজন, কারণ আপনি কন্ট্রোল করতে পারলেই বরং পপুলারিটিটা পেলে পপুলারিটি আসবে, তাই না? কিন্তু এইখানে আপনাকে ছাড় দেওয়াটা ঠিক হচ্ছে না। আমি তো দেখতেছি এটা, ধরেন যে আমাদের দেশে ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম বাড়িয়ে দিল, এই যে সিন্ডিকেট ফর্ম করতেছে, তাই না? যা খুশি তাই আপনি দাম বাড়িয়ে দিলেন। এখন তো পরিবর্তিত পরিস্থিতি, আমরা বলা হচ্ছে যে এখন চাঁদাবাজি থাকার কথা না, সিন্ডিকেট থাকার কথা না, সেখানে আমরা কেন এই ফুড ইনফ্লেশন? তার মানে আপনার চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো একটাও বন্ধ হয়নি, তার মানে এগুলোকে আমরা ব্রেক থ্রু করতে পারিনি, বা আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলোকে ব্রেক থ্রু করার পরে আপনি তো কোনো উদ্যোগই নিচ্ছেন না। তো সুতরাং এখানে আপনাকে হাত দিতেই হবে। আপনি যদি সত্যিকার অর্থে, এই যে গভর্নর মহোদয় কালকে বলে যে আমাকে 6 মাস আমাকে কিছু বলবেন না, আমার তো মনে হয় 6 মাসও পারবেন না, কারণ আপনি শুধু মনিটারি পলিসিতে কিছুই করতে পারবেন না, আপনি এখানে হাত দিতেই হবে। কিন্তু অন্যদিকে আবার ব্যবসায়ীরাও দাবি করছেন তারা আসলে স্বাভাবিকভাবে অপারেট করতে পারছেন না, তাদের কস্ট অফ ডুইং এটা নিয়ে আমি ওই দিন এক আলোচনা, পলিসি রেট বাড়ার কারণে তাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, এটা নিয়ে ওরা যে কথাগুলো বলছিল সেগুলো অমূলক কথা, সেগুলোর মধ্যে আসলে কোনো সারবত্তা নেই। কারণ আমি কাউকে বললাম যে দেখেন, আপনি ইনফ্লেশন কত, ধরেন যদি 10% হয়, তো এখন একজন ডিপোজিটর আপনি কত রিটার্ন দেবেন? মিনিমাম 10% বা তার থেকে বেশি। আচ্ছা, ধরেন 10% দিলেন। একটা ব্যাংকের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত? ধরেন 3%, 13%, তার তো একটা প্রফিট মার্জিন থাকতে হবে 14%। তো 14-15% এমনিতে আপনার লেন্ডিং রেট হচ্ছে, কারণ ব্যাংক আপনাকে 10%, ব্যাংক আপনাকে এখন 9% থেকে কীভাবে দিবে আগের মতো? সম্ভব না। আচ্ছা, এখন উনি বলছেন যে 14% আমি নিলে আমি তো পারি না, আমার তো কিছু হচ্ছে না, আমার মানে কি বলে লোকজনের অপারেটিং কস্ট বেড়ে যাচ্ছে। আরে আপনি অপারেটিং কস্ট দেখবেন না, আপনি শুধু দেখবেন যে আপনার বরোয়িং থেকে যে রিটার্ন, এটা আপনার বরোয়িংয়ের কস্টের বেশি, মানে বরোয়িং থেকে যে রিটার্ন এবং কস্ট হচ্ছে সেখানে রিটার্নটা বেশি কিনা। যদি রিটার্নটা বেশি না হয়, অ্যাজ এন এথিক্যাল ব্যবসায়ী ইউ শুড নট বরো ফান্ড। সোজা কথা, আসলে তা না, ওদের কম হচ্ছে না, ওদের রিটার্ন বেশি হচ্ছে, মানে ওনারা ওই আগের মার্জিনটাই চাচ্ছে। তো এইটা সম্ভব নাকি? আপনি ব্যবসা করতে আসছেন, তাই না? আপনি সে আগের মার্জিনই চাচ্ছেন, সুতরাং এটা দিয়ে হচ্ছে না। তারপরে আমি ওনাদেরকে আবার বললাম, আগে তো আপনারা 9-6 দিয়ে অনেক কামাই নিয়েছেন, এবার ছাড়েন কিছু, তাই না? তখন তো কোনোদিন এইগুলো বলেননি। আর কোনো বড়োয়ার ডেফিনেটলি বড় করে না আনলেস রিটার্ন ফ্রম দ্য বরোয়িং ইজ হায়ার দেন কস্ট অফ দ্য বরোয়িং।
রাইট স্যার। সোজা কথা এটা, জি স্যার। কোনো বড় এটা করে না। জি স্যার, আমরা ব্যাংক খাতে একটু গ্রাহকদের মধ্যে আমরা দেখেছিলাম অনেকটা সময় ধরে, অনেক দিন ধরে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল, উৎকণ্ঠা তৈরি হয়েছিল। এই যে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া, দুর্বল ব্যাংকগুলোর যে একের পর এক সংবাদ আসছিল, সব মিলিয়ে আসলে ব্যাংক খাতের এই সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে আপনার একটু বক্তব্য নিব। তার আগে আমাদের আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, ডক্টর তৌফিক আহমদ চৌধুরী রয়েছেন, বিআইবিএম এর সাবেক মহাপরিচালক, আমাদের সঙ্গে রয়েছেন, একজন ব্যাংক খাতের গবেষক, বিশ্লেষক। আমরা আরও কথা শুনবো তার কাছ থেকে আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। কথা বলছি ব্যাংক খাতের আস্থা অনাস্থা নিয়ে এবং সমসাময়িক অর্থনীতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, বিআইবিএম। স্যার, আরও একবার স্বাগত আপনাকে। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। আমরা মোটা দাগে যে ব্যাংক খাতের অনেকগুলো বিষয় নিয়ে আপনি বলছিলেন, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা যে গ্রাহকদের উদ্দেশ্যে যে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ ছিল, এখনও তাদের মধ্যে অনেকেই, ইভেন আমি একজন সংবাদকর্মী হিসেবে আমাকেও অনেকেই ফোন করে জানতে চান যে আসলে তারা যে দুর্বল ব্যাংকগুলো রয়েছেন সেখানে টাকা রাখবেন কি রাখবেন না, এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক সময় তাদের মধ্যে সংশয় কাজ করে। এখন যে সার্বিকভাবে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, যে পরিস্থিতি, আপনার কাছে কি মনে হয় গ্রাহকদের আসলে এই বিষয় নিয়ে আদৌ কোনো উদ্বেগে থাকার মতো? আসলে গ্রাহকদের আস্থা বাড়ানোর জন্যই বাংলাদেশ ব্যাংক এই আপনার পদক্ষেপগুলো হাতে নিয়েছে। তবে এটা তো আফটারঅল ব্যাংক। আসলে আমরা ব্যাংকে টাকা তো রাখি আমাদের টাকার সুরক্ষার জন্য। সুতরাং আমার মতে ব্যাংকিংয়ে টাকা টাকা পয়সা মার যাবে, তারপরে ব্যাংক দেউলিয়া হয়ে গেল, সেন্ট্রাল ব্যাংক ইজ রেসপন্সিবল টু রিফান্ড দ্য ফান্ড। আসলে এই জিনিসগুলো অনেকে বুঝে না। সুতরাং দিস ইজ প্যানিকড হয়ে তারা টাকা তুলতে শুরু করে। কারণ তো বাংলাদেশ তো আফটারঅল অনেক দুর্ঘটনাই তো ঘটে বাংলাদেশে, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে সেরকম না। আপনি যদি আমেরিকার দিকে তাকান, দেখবেন প্রতি বছর 100 ব্যাংক চলে যায়, প্রতি বছর নতুন 100 ব্যাংক আসে, আর নোবডি বদার্স। তো সুতরাং ব্যাংকিং এর গ্রাহকের দেনা পাওনা তারা শেষ করে যায়। গ্রাহকের দেনা পাওনা দেখার জন্য আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক ইজ দেয়ার, ওরা এটা লুক আফটার করবেই, তাই না? তো সুতরাং আমার মতে এই গ্রাহকদের ভয় পাওয়ার কিছু নেই। আমি তো দেখি অনেকে পাজল হয়ে যাচ্ছে। আমি কি, আপনি পাজল হন কেন? আপনি হয়তোবা যদি কোনো একটা ব্যাংক আপনার ব্যবসা করতে যেয়ে ওরা হয়তোবা খারাপ হয়ে গেছে, ডেফিনেটলি আপনার ওরা প্রথমত ওদের নিজেদেরই ট্রাই করতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য। তা নাহলে সেন্ট্রাল ব্যাংক আছে, তাকে ঘুরে দাঁড় করাইতে হবে। আর ব্যাংকিং সম্বন্ধে আমি বলি, ব্যাংকিং হ্যাজ ফেল বাট ইট মাস্ট সাকসিড। কোনো উপায় নেই, কোনো অপশন নেই আপনার। সুতরাং গ্রাহকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক আপনার এই ডিপোজিট ইন্স্যুরেন্স ইচ্ছা করে বাড়িয়েছে। এটার তেমন কোনো ইম্প্যাক্ট নেই বাংলাদেশের কনটেক্সটে। 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা, এটাও দেখে অনেকে মিস ইন্টারপ্রেট করে। তার মানে ব্যাংক বন্ধ হয়ে গেলে আমি 2 লাখ টাকা বেশি ফেরত পাবো। আসলে অর্থটা কিন্তু তা না। আপনি 2 লাখ টাকা ইনস্ট্যান্টলি ফেরত পাবেন, আর বাকি টাকাটা ব্যাংক তো টাকাগুলো নিয়ে তার অ্যাসেট ক্রিয়েট করেছে। সুতরাং ওই অ্যাসেটগুলোকে মানিটাইজ করে তো তারপরে আপনার টাকা ফেরত দেবে। ওকে, ওটা অর্থটা হচ্ছে এইটা। তো এইগুলো আসলে সব মিলে আসলে এখন যে ব্যাংক খাতের পরিস্থিতি দেখছেন আমাদের, সেটি কি একটু মনে করেন কিনা যে এই যে তারল্য সহায়তা, সেগুলোর একটা পজিটিভ ইম্প্যাক্ট তো পড়তে যাচ্ছিল, কিন্তু আমার মনে হয় যেন একটুখানি আবার স্লো হয়ে গেছে। কারণ প্রথম দিকে এটা যেভাবে র্যাপিডলি ঘুরে দাঁড়াচ্ছিল, মানুষের তো প্রথম দিকে একদম আস্থাই নষ্ট হয়ে গেছিল। দেখবেন আপনি কোনো জায়গায় তো একদম কোনো জায়গায় ব্যাংকে তালা মেরে দিয়েছিল, তাই 5,000 টাকাও তুলতে পারছিল। এখন মোটামুটি ভাবে আস্থাটা ফিরে আসতেছে। তো ইদানিংকালে আবার দেখি গতিটা একটু স্লো হয়ে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস একটু সময় লাগতে পারে। আমি সবাইকে বলবো, এত অধৈর্য হন না। দিস ইজ ব্যাংক, এটা অন্য কোনো প্রতিষ্ঠান না। এবং আমরা তো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি ব্যাংক তো ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স ব্যবহার করে। সুতরাং এখানে টাকা মার যাওয়ার কোনো অবকাশ নেই। সময় একটু হয়তো বা লাগতে পারে যদি আমরা খুব খারাপ অবস্থায় চলে যাই, কিন্তু টাকা ফেরত পাবেন। এই ব্যাপারে আমি সবাইকে, সেটা দুর্বল ব্যাংক হলেও, দুর্বল ব্যাংক হোক সবল ব্যাংক হোক। জি স্যার, একটু যদি রিজার্ভ পরিস্থিতির দিকে তাকাই, সব মিলিয়ে এখন আমরা আসলে রিজার্ভের জায়গাটা, সেটিকে কি মনে করেন যে আমরা কি রিজার্ভের জায়গাটা তো এখন তো মোটামুটি একটা স্টেবিলাইজেশন, একটা স্টেবল পজিশন উনি চলে গেলেন। কারণ উনি গভর্নর একদম ডক্টর মনসুর সরাসরি বলছে, আই এম নট গোয়িং টু সেল, 1 টাকা খরচ করবো না, আমার ওইখানে আমি থাকবো, তাই না? তোমার ডলার প্রয়োজন হলো তুমি অন্য ব্যাংক থেকে নাও গিয়ে, যদি না পাও ব্যবসা করো না, তাই না? আমি তোমার ডলার দিব, সেই ডলার দিয়ে ব্যবসাকে আমার প্রফিট দিবে নাকি? তুমি তো দাও না, আমি কেন তোমার ডলার দিতে যাবো, তাই না? আর এই যে ডলারের পরিমাণটা, কারণ এটা দিয়ে আমরা হয়তো 4-5 মাসের ইম্পোর্ট পেমেন্ট আমরা ফুলফিল করতে পারবো, কিন্তু পরিমাণটাও আসলে নিয়ে অনেকের এটাও কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, তাই না? আপনার হয়তো মনে থাকবে
কিবরিয়া সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার তখন আমাদের রিজার্ভ কত ছিল জানেন? $1 বিলিয়ন নিচে, বাট হি ম্যানেজ সো ওয়েল। কারণ আসলে রিজার্ভ তো কিবরিয়া সাহেবের বিষয়ে অনেক পজিটিভ আলোচনা হয়, কারণ হি ম্যানেজ সো ওয়েল। কারণ আপনার কাছে যখন কম থাকবে রিসোর্সেস তখন আপনি প্রায়োরিটাইজ করবেন, তাই আমি কোনটা ফুলফিল করবো কোনটা করবো, তাই না? আপনার কাছে কোনো রিজার্ভ নাই, আপনার কাছে ডলার নাই, তা আপনি যদি উল্টাপাল্টা খরচ করতে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি শর্টফলে পড়বেনই, তাই না? তো আমাদের এখনকার গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট, উল্টাপাল্টা খরচ করতে যাচ্ছে। আমাদের একটু শক্তিমত্তা নিয়ে যদি বলি যে একটা ইতিবাচক বা অর্থনীতির এই মুহূর্তে শক্তিমত্তার জায়গা যেটা ম্যাক্রো ইকোনমিতে আপনার কাছে মনে হয় যে না এটা আসলে যেটা কিনা আসলে শক্তি যোগাচ্ছে, যে আমরা যদি রেমিটেন্সের কথা বলি অথবা এক্সপোর্টের কথা বলি, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা ভালো যে আমাদের এক্সটার্নাল সেক্টর একটু ঘুরে দাঁড়াচ্ছে? তার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের এক্সপোর্ট গ্রোথও ভালো হচ্ছে, আবার রেমিটেন্সও ভালো হচ্ছে। কারণ আপনার রেমিটেন্স এক্সপোর্ট গ্রোথ দুইটা ভালো হলে আমরা এক্সটার্নাল সেক্টরে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। ওকে, আমাদের এখন মূল প্রবলেম দাঁড়াচ্ছে এই আপনার প্রাইস লেভেল, এইটাকে যদি কন্ট্রোলে আনা যায় তাহলে আপনার মোটামুটি ম্যাক্রো আর অন্যদিকে আপনার ওই যে কি বলে আপনার রেভিনিউ কালেকশন বা ট্যাক্স কালেকশন, তাই না? ট্যাক্স কালেকশন এইগুলো তো হয়েছে কি অনেক দিনের ব্যাপার। তো আমাদের দেশের লোকেরা আসলে তো ট্যাক্স দিতে চায় না, তাই না? ইভেন আমিও যে ট্যাক্স দিই, একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো। এবার একটা বড় পরিবর্তন এসেছে, আমরা দেখেছি অনলাইনে একটা ভালো উদ্যোগ। অনলাইন করলেই যে লোকজন ট্যাক্স দিতে আসবে তা তো না। দেখেন না আপনার মানে কতজন আপনার ট্যাক্স পেয়ার, তাই না? তো সুতরাং অনেকেরই হয়তো বা এই আইডি নাম্বার থাকতে পারে, কিন্তু ট্যাক্স পেয়ার তো না। কিন্তু ট্যাক্স দেওয়ার অভ্যাস তো করতে হবে আপনাকে, তাই না? সুতরাং আমরা সবসময় খালি ট্যাক্স ফাঁকি দেওয়ার মানে ধান্দায় থাকি, তাই না? সুতরাং আমরা ট্যাক্স দেই না বা ট্যাক্স দিতে পারি না বা দিতে জানি না। আমার তো মনে আছে একবার সাইফুর রহমান সাহেবের সঙ্গে সে একদিন বলতেছিলেন আমাদেরকে, তোমরা জানো এই যে কি বলে বাংলাদেশে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের মধ্যে কতজন 1 কোটি টাকা ট্যাক্স দেয়? আমরা বললাম কতজন? উনি বললো মাত্র 45 জন। তার মানে মাত্র 45 জন লোকের 1 কোটির উপরে, বুঝছেন না? 33 লাখের মতো সম্ভবত করেন। তা উনি বললেন তাহলে তুমি কি মনে করো যে বাংলাদেশে মাত্র 45 জন লোক 4 কোটি টাকা বছরে আয় করে? তার থেকে বেশি হবে, তাই না? কত বেশি? কয়েক হাজার হবে, তাই না? এই মানে আমরা আসলে ট্যাক্স দেই না বা ট্যাক্স ফাঁকি মারি, তাই না? স্যার, আমরা যদি একটু ব্যবসার পরিবেশের দিকে তাকাই, এই মুহূর্তে বিজনেস কনফিডেন্সের জায়গায় একটু স্লো আমরা দেখতে পাচ্ছি, একটা পরিবর্তিত পরিস্থিতি। সব মিলিয়ে আসলে ব্যবসা যদি ইকোনমি যদি আমি ভাইব্রেন্ট না রাখতে পারি, উৎপাদন যদি স্বাভাবিক সচল না রাখতে পারি, ব্যবসায়ীদেরকে কনফিডেন্স না দিতে পারি, সেটি গিয়ে সার্বিকভাবে আমার ব্যাংকের কথা বলি আর ম্যাক্রো ইকোনমির কথা বলি, সেই জায়গায় একটা নেতিবাচক অভিঘাত ফেলবে কিনা? ডেফিনেটলি আমাদের দেশে যে আপনার ইজ অফ ব্যাংকিং ডুইং বিজনেস, তাই না? এখানে তো আসলে আমরা একটু পিছিয়ে এবং এই যে সমস্ত অন্যান্য যে এই পট পরিবর্তনের ফলে আর যাই হোক মানে ব্যাংকিংয়ে তো কিছুটা হলেও গভর্নেন্স ফেরত আসতেছে, এবং গভর্নেন্স ফেরত আসা অর্থ কিন্তু এই না যে আপনি চাইলে এখন ঋণ পাবেন। এখন কিন্তু ব্যাংকাররা ভালো মতো ক্রেডিট ইভ্যালুয়েশন করতেছে, বোর্ডগুলো ভালো মতো দেখে টেকে তারপরে ঋণগুলো দিচ্ছে। সুতরাং এখানে তো আপনার একটু দেরি হবে। সুতরাং তাহলে দেরিটা মানে আপনার সময়টা লাগছে কত? সময়টা লাগছে অন্য জায়গায়। আপনি ইউটিলিটি সার্ভিসগুলো পাচ্ছেন কিনা? এলসি ওপেনিং এ এখনো হয়তো একটু জটিলতায় পড়ছে। এলসি ওপেনিং এ তো মানে ব্যাংকাররা তো জটিলতার মধ্যে আপনাকে ফেলবে, কারণ আগে তো আপনি যখনই গিয়েছেন আপনি কাউকে দিয়ে ফোন করে দিয়েছেন, ব্যাংকে আপনি যাওয়ার আগে দেখছেন আপনি এলসি খুলে গেছে। এলসি ব্যাপারটা তো সেরকম না। এলসি ইজ সাম সর্ট অফ লেন্ডিং। তা আপনাকে আমার ইভ্যালুয়েট করতে হবে, আপনি কে, আপনাকে আমাকে জানতে হবে, তাই না? আমি যে আপনার নামে একটা মানে $2 মিলিয়ন $10 মিলিয়ন একটা এলসি খুলবো, আপনি এটা পেমেন্ট করতে পারবেন কিনা, তাই না? এগুলো দেখে শুনে তো আমাকে এলসি খুলতে। আগে তো ব্যাংকাররা এগুলো একেবারেই চিন্তা করতো না, বলে এই অমুকের এলসি তাড়াতাড়ি খোলো। আর খোলাটাই মনে হয় যেন ওদের কাছে বড় ছিল। তো সুতরাং এইগুলো দেখে শুনে তো আমাকে করতে হবে। সুতরাং গভর্নেন্স ব্যাংকিংয়ে ফেরত আসতেছে এবং অন্য জায়গায় আস্তে আস্তে গভর্নেন্স ফেরত আসতে হবেই আপনাকে, তা নাহলে আপনি ঘুরে দাঁড়াবেন না, তাই না? স্যার, আমরা একটু শেষ মন্তব্য নিতে চাই। নতুন পরিবর্তিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দেখছি যে এই মুহূর্তে অর্থনীতির খাতে আপনি বলছিলেন অনেকগুলো স্বস্তির যে পরিবর্তন আসছে, ইতিবাচক পরিবর্তন আসছে, কিন্তু অন্যান্য অনেক খাতে আমরা দেখছি যে এখনো অনাস্থা রয়েছে, অনেক রকম সমালোচনা হচ্ছে। সব মিলিয়ে আপনি কতখানি আশাবাদী যে পরিবর্তনটা আসলে হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যদি একটু মূল্যায়ন করতে বলা? না, এখন এই পরিবর্তনটা ডিপেন্ড করবে হু আর দ্য ড্রাইভার্স, তাই না? এখন তো
ওই ড্রাইভিং সিটে কারা আছেন তারা যদি এই পরিবর্তন যতটুকুই আমরা যত স্লো বলেন না যে স্লো গ্রোথ হচ্ছে এটা যদি ধরে রাখতে পারি, এটাও যদি ট্রান্সফর্ম করতে পারি ফর ফার্দার আপনার কি বলে পজিটিভ চেঞ্জেস, তাহলে ডেফিনেটলি পরিবর্তন আসবে। কিন্তু আপনার এই শুধুমাত্র ইকোনমিক টিম দিতে হবে না, আপনিও এটা বলতেছিলেন যে পুরো টিমের উপর আমাকে দেখতে হবে। আস্থাটা তো তৈরি করতে সুতরাং হবে। এটা তো একটা কোঅর্ডিনেশনের ব্যাপার, তাই না? সুতরাং এখানে আপনি একটু ভালো করলেন, তো অন্য অন্য জায়গায় যদি ভালো না করেন তাহলে তো ডেফিনেটলি হবে না, তাই না? তো সুতরাং পুরো টিম হিসেবে কাজ করতে হবে। জি স্যার, আমরা তবে এখনই অনাস্থা জানানোর মতো কিছু হয় নাই, মানে আরেকটু ধৈর্য ধরার, আর একটু ধৈর্য ধরতে হবে। তবে মূল্যস্ফীতির জায়গাটা ওই বোধহয় একটু জায়গাটা সতর্কতা। একটু বেশি সতর্ক, এটা একেবারে আমার মনে হয় গভর্নমেন্ট আর একটু শক্ত হতে হবে। এত কি দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হ্যাঁ, আর একটু আইনশৃঙ্খলা, টাইট করা, জি, যেটা নিয়ে কথা হচ্ছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনাকে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। স্যার আমরা ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাকে আমরা পাবো সেই প্রত্যাশা জানাই। ধন্যবাদ স্যার। আসলে আমরা আশা করব ব্যাংক খাতে যে আস্থা অনাস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সার্বিকভাবে আর্থিক খাতে স্যার যেটি বলছিলেন যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, ব্যাংকগুলোতে রিস্ট্রাকচারিং হচ্ছে, অর্থাৎ সুশাসনের পথে হাঁটার কোনো বিকল্প নেই। আমাদের এই সুশাসন নিশ্চিত হোক, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে আসুক, মানুষের উদ্বেগ উৎকণ্ঠা যেন না থাকে, সেই প্রত্যাশা জানাই আজকের মতো অর্থনীতি ভাবনা আমরা শেষ করব। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।